একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এই রিলেটেড একটা আসবে, আর একটা হচ্ছে যদি এই রিলেটেড পাশাপাশি আরো একটা যদি আসে, সেটা হচ্ছে তোমাদের অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক, এই দেখো অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে চারটা আছে, ওই চারটার ব্যবস্থা আমি সবচেয়ে টপ লেভেলের যে পয়েন্ট গুলো তুমি পড়লে বা জানলে একটা সৃজনশীল ধরতে পারবা, সেভাবে আমি তোমাদের দাগায় দিচ্ছি এবং পড়াইছি। তো তোমরা ওই দাগানো গুলো শুধুমাত্র রিভিশন দাও বারবার, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তুমি দুইটা প্রশ্ন হুবহু কমন পাবা। এখন আজকে যেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে পিপিসি রেখা, মানে হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করতে হয় এবং এই ঘ নঙে যে কন্ডিশনটা দেওয়া হয়, ওই কন্ডিশন দিয়ে বলা হয় যে তোমার এটা উৎপাদন করা সম্ভব কিনা। তো ডিটেলস আজকের এই ক্লাসে তুমি পেয়ে যাবা। আর আজকের এই বোর্ডটা তুমি যদি ভালো করে সমাধান করা শিখতে পারো, বাংলাদেশে যত বোর্ড প্রশ্ন আছে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে, তুমি সকল চিত্র বা এই কন্ডিশন অনুযায়ী তুমি অঙ্কন করতে পারবা। তার মানে হচ্ছে আজকের ক্লাসটা তোমার জন্য অতি জরুরি। উৎপাদন সম্ভাবনা রেখা, তো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে বলছিলাম কি একটা তোমার সূচি লাগবে। এখন প্রশ্ন হচ্ছে এই সূচিটা কি তুমি কি প্রশ্ন থেকে দেখাইবা খাতাতে? না, দেখানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, প্রশ্ন ক্লিয়ার? এই সূচি হচ্ছে তুমি প্রশ্ন থেকে দেখে দেখে করে দেখাইবা। তো দেখালে কোনো সমস্যা নাই, তোমার দেখানোর দরকার নাই, কারণ যিনি খাতাটা দেখবেন ওনার হাতে ওই প্রশ্নটা থাকবেই। সো এখন হচ্ছে আমরা এটা উত্তর করবো, গণন পিভিসি রেখা অঙ্কন করবো। তো এখন আমি বলে নেই উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। এটা প্রত্যেকটা চিত্র যখনই অঙ্কন করতে যাব তখনই কি করবা, উৎপাদন সম্ভাবনা রেখা বা যে চিত্রটা বা যে রেখাটা অঙ্কন করতেছো ওইটা লিখে নিবা। যদি চাহিদা রেখা হয় তাহলে চাহিদা রেখা যেটা হবে তুমি ওইটা আগে সংজ্ঞাটা লিখে নিবা। তো আমরা লেখা শেষ করলাম। এখন হচ্ছে ধরো এই চিত্র সরাসরি আমরা চিত্রটা দেখাবো। এইভাবে সোজা করে টানিও। দেখো প্রথমে আমার একটু দেখো এখানে কিন্তু আমার একটু আঁকা বাঁকা হবে, কিন্তু এটা তোমরা বুঝে নিবা। তো তোমরা অবশ্যই কলম দিয়ে করবা না, তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে করবা। হ্যাঁ, আমি যে পেন্সিল তোমাদের গিফট দিয়েছিলাম ওইগুলো দিয়ে করবা। তো দেখো এক্স ওয়াই দিলাম। এখন হচ্ছে ভূমি অক্ষ ও এক্স, ভূমি অক্ষে আমরা কি দেখাবো, উৎপাদনের পরিমাণ বলতে এখানে দুইটা দ্রব্য দেওয়া আছে, একটা হচ্ছে এক দ্রব্য আর একটা হচ্ছে অয় দ্রব্য। তো নিচে হচ্ছে আমি এক দ্রব্য দেখাইলাম আর অয় দ্রব্য লম্ব অক্ষে দেখাই। এখন দেখো তোমার পরীক্ষার হলে পরিবর্তনটা কোথায় থাকবে, পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র এক দ্রব্য এখানে আছে, তোমার পরীক্ষার হলে থাকবে দান বা যে কোনো একটা নাম দেওয়া থাকবে, অয় দ্রব্যের বদলে এখানে পাঁচ দেওয়া থাকবে, বা যে কোনো একটা আলু থাকতে পারে, গম থাকতে পারে, যা পাস ব্যাপার না, যে কোনো একটা। দেখো এই প্রথমটা তুমি চাইলে লম্বককে ভূমি অক্ষে দেখানে দেখো, এটা ভুল নাই, বুঝতে পারছো? এই প্রথমটা নিচে দেখাইবা, দ্বিতীয়টা এখানে দেখাইবা। এই সংমিশ্রণ অনেক সময় প্রশ্নতে উল্লেখ থাকবো, অনেক সময় উল্লেখ থাকবো না, না থাকলে তুমি ধরে নিবা। তো আমরা যেহেতু এখানে দেওয়া আছে আমরা এইভাবে। তো এখন হচ্ছে একটা ব্যবধান ধরবো। ব্যবধান কত করে ধরবো? 10 করে ধরবা। তো আমরা ধরলাম 10 করে, 10, 20, 30। এখন মাঝখানে যে সংখ্যাগুলো শর্ট করতে ওইগুলো 15, 25। লম্ব অক্ষেও ঠিক সেম, 10, 20, 30। মাঝখানে যেগুলো বাদ পড়ছে এগুলো লিখে দিবা 15। এখন হচ্ছে দেখো ওয়াই এক দ্রব্য যখন 0 একক উৎপাদন করতেছি তখন ওয়াই দ্রব্য কত? 25। তো এক দ্রব্য 0 এখানে, ওয়াই দ্রব্য 25 কই? এইখানে। এই বিন্দুটার নাম কি দিছে? এ বিন্দু। যখন আমাদের এক দ্রব্য উৎপাদনটা 0 একক থেকে বেড়ে, আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবে এই চিত্রের নিচে ব্যাখ্যা লিখবা। তো দেখো এক দ্রব্য 0 একক থেকে বেড়ে বৃদ্ধি পেয়ে কত হইছে? 15 একক কোথায় আছে? এইখানে। তখন আমাদের ওয়াই দ্রব্য কত? 25 একক থেকে কমে গিয়ে 15 একক হইছে। তো এই 15 একক হচ্ছে আমরা এইখানে এটা মিলাইয়া দিব, এই যে এইখানে। তো এটার নাম দিব কি? বি বিন্দু। তো চিত্রটা একটু অন্যরকম হয়ে যাবে, বোঝা যাচ্ছে। তো এরপরে দেখো এক দ্রব্য যখন বৃদ্ধি পেয়ে কত? 25 কোথায় আছে? এই যে এইখানে। তখন আমাদের ওই দ্রব্য কত? 0 একক। তো এই যে এই বিন্দুটা, এই বিন্দুতে সি বিন্দু। এখন কি করব? এই যে চিত্রটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে? তাও আমারটা একটু সুগাই হয়ে গেছে, কিন্তু সুন্দর তখনই হবে যখন তুমি স্কেল ধরে পেন্সিল দিয়ে করবা, তখন হবে। এখন বিষয় হচ্ছে একটু দেখো
একটু মনোযোগ দাও। এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা, এটা হচ্ছে কার্ভ আকৃতির হবে, কার্ভ আকৃতির হবে। হ্যাঁ, মনে রাখবা পিভিসি রেখা হচ্ছে এই যে কার্ভ আকৃতির হবে, একটু বাঁকা হবে, সোজা হবে না। কিন্তু আমার মতো সোজা হলে কিন্তু মার্ক কম পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমারও এত বাঁকা হয় নাই, আর একটু বাঁকা হওয়ার কথা ছিল, কিন্তু যারা অঙ্কন করতে পারো না তারা হচ্ছে বারবার এটা প্র্যাকটিস করবা। এবং এই মনোযোগ দাও, এখন হচ্ছে গণনের একটু তোমরা নিচ্ছ, অবশ্যই ব্যাখ্যা দিবা। ব্যাখ্যা দেওয়ার পরে হ্যাঁ ব্যাখ্যা হয়ে গেছে। এখন হচ্ছে এই গণন অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট মানবিকের এবং কমার্সের যারা অর্থনীতি আছে এই কন্ডিশনটা ফিল আপ করতে গিয়ে আটকে যাবে। তো আমরা এখন ঘনম উত্তর করব। ঘনম উত্তর করার ক্ষেত্রে ঠিক সেম এই চিত্রটাই অঙ্কন করব। ভালো করে বুঝো, এই যে ঘনম আমরা কি করতেছি, উত্তর করতেছি, এটার ক্ষেত্রে কি করব, আবারও নতুন করে এই রেখাটা অঙ্কন করব। অঙ্কন করার পরে এই কন্ডিশনটা ফিল আপ করবো। এখন এই কন্ডিশন কেমনে ফিল আপ করবো একটু দেখো। এক্স দ্রব্য কত, এক্স দ্রব্য হচ্ছে 25, 25 কই আছে এইখানে। ওয়াই দ্রব্য তখন কত, 10, 10 কই আছে এইখানে। এখন এটা আমরা স্কেল ধরে একটু সোজা এখানে কি করব, এই 25 এর সাথে মিলিত করে দিব। এখন দেখো এখানে একটা যে বিন্দু বের হয়েছে, এই বিন্দুর নাম দেই ডি বিন্দু। এখন তোমরাই বলো এই ডি বিন্দুতে গিয়ে কি উৎপাদন করা সম্ভব? সম্ভব না। এখন আমরা নিচে ব্যাখ্যা দেন হচ্ছে এই কথাটা লিখে দিব। ডি বিন্দুতে যখন এই কন্ডিশনটা ফিল আপ করব তখন হচ্ছে একটা বিন্দু পাই, ওই বিন্দুর নাম কি, ডি বিন্দু। এবং এই ডি বিন্দুর একটা স্পেসিফিক নাম আছে, এটা কি, অর্ধনযোগ্য অঞ্চল। এটা এখানে তুমি কি করবা, লিখে নিবা, অর্জন যোগ্য অঞ্চল, এই কথাটা লিখবা। লিখে এবং নিচেও ব্যাখ্যা দিবা যে এটা হচ্ছে এই বিন্দু থেকে উৎপাদন করা সম্ভব না। তো এইভাবে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবা এবং এই গণনের উত্তরটা হচ্ছে এইভাবে উত্তর করলে তোমরা এখান থেকে 4 থেকে 4, না হলেও 3.5 পেয়ে যাবা। বুঝতে পারতেছো?